বলো। পাপা, টেল মি ওয়ান থিং, আমাদের সারনেম দুটা কেন, ঘোষ এবং রায়? আমার সব ফ্রেন্ডসরা বলে যে তোর টাইটেল ঘোষ এবং রায় কেন। আমার ফ্রেন্ডসের টাইটেল তো হচ্ছে একটাই, তো আমি কি বলবো? তোমাকে যে প্রশ্নটা যেটা করেছে তোমার ফ্রেন্ডসরা, এটা কিন্তু এবার প্রথম নয়। তোমাকে কিন্তু সারা জীবন এই প্রশ্নটা শুনতে হবে। কারণ আমিও যখন ছোট ছিলাম তখন আমাকেও আমার স্কুলের ফ্রেন্ডসরা এই প্রশ্নটাই জিজ্ঞেস করতো। এখন আমি অফিসে চাকরি করি, আমার অনেক কলিগরাও আমাকে জিজ্ঞেস করে। অনেকেই আমাকে একই কথা জিজ্ঞেস করে, যে এই প্রশ্নটা তোমাকে সবাই করেছে, যে তোমার টাইটেল ঘোষ এবং রায় দুটো কেন। এই ঘোষ রায়ের ইতিহাস কিন্তু অনেক পুরনো, এটা কিন্তু নতুন নয়। ঠিক আছে? তো আমি যেটা বলবো সেটা তুমি ঠিক করে মনে রাখো, তাহলে পরে কী হবে, এর পরবর্তীতে তোমাকে যখন আবার কেউ প্রশ্নটা করবে, তুমি তার সঠিক উত্তরটা দিতে পারবে, যে তোমার টাইটেল ঘোষ এবং রায় দুটো কেন। আচ্ছা, তাহলে প্রথম থেকে তোমাকে বলি, মন দিয়ে কিন্তু শুনবে আগে কথাটা, খুব ইন্টারেস্টিং হিস্ট্রি কিন্তু আমাদের ঘোষ রায় বংশে। তো ঘোষ রায় বংশ যদি প্রথম থেকে আমি যদি তোমাকে বলি, আমি ঘোষ রায় বংশ কিন্তু কোনো একক আদি জাতি বা আদি কিন্তু বংশ নয়। বরং এই দুটোকে তুমি বলতে পারো সেই সময়কার খুব প্রভাবশালী এবং ঐতিহ্যবাহী একটি পদবী, ঘোষ এবং রায় একত্রে আর কি। তো এই ঘোষ রায়ের ইতিহাস কিন্তু অনেক পুরনো। আমরা অনেকেই এখনকার দিনের মানে এখনকার সময়ে যে ব্রাহ্মণ যারা রয়েছেন, কিছু পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কায়স্থ, কুলীন কায়স্থ আর কি, যারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কিন্তু আমাদের আসল কিন্তু উৎপত্তিস্থল কিন্তু পশ্চিমবঙ্গ নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছি। কোন পাঁচজন আমি ব্রাহ্মণ এবং পাঁচজন কুইন কাইস্টের কথা বলছি সেটা তোমাদেরকে বলবো। তো তোমরা তোমাদের টাইটেলও যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট কিন্তু জানাবে যে তোমাদের টাইটেল সেই মধ্যে আছে কি না। আচ্ছা, তো এবার বলি, সেই সময়কার বাংলার রাজা ছিলেন হচ্ছে আমাদের কিংবদন্তি আমাদের আদিসুর। তো সেই আদিসুরের সময়ে আদিসুরের আমন্ত্রণে সেই সময়কার কনৌজ বা বর্তমানে আমাদের ভারতবর্ষের খুব নামকরা একটি রাজ্য, যে রাজ্যটির নাম হলো আমাদের, একটু আইডিয়া করতে পারছি কি, উত্তরপ্রদেশ। তো সেই আদিসুরের আমন্ত্রণে সেই সময়কার কনৌজ বা বর্তমানে উত্তরপ্রদেশ থেকে পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন কুলীন কায়স্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল বা নিমন্ত্রণ জানানো হয়েছিল। তো কে কে ছিল সেই পাঁচজন ব্রাহ্মণ, আগে সেই ব্রাহ্মণের কথার আগে তোমাদেরকে বলি আগে। প্রথম যিনি ব্রাহ্মণ তিনি ছিলেন হচ্ছে সেই সময়কার ভট্ট নারায়ণ, যার গোত্র ছিল হচ্ছে শাণ্ডিল্য গোত্র। পরবর্তীতে কিন্তু এই ভট্টনারায়ণের বংশধররাই কিন্তু মূলত বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি উপাধি লাভ করে। হ্যাঁ, ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বলছেন, এদের কিন্তু আদিপুরুষ যারা ছিলেন তাদের টাইটেল কিন্তু ছিল ভট্টনারায়ণ এবং তাদের গোত্র হলো শাণ্ডিল্য গোত্র। এবং তারপরে আসছে হচ্ছে শ্রীহর্ষ। শ্রীহর্ষের তাদের হচ্ছে গোত্র কি, শ্রীহর্ষের গোত্র হলো ভরদ্বাজ গোত্র। এখন কিন্তু আমরা অনেকেই এই টাইটেলটা খুব চিনি। সেই টাইটেলটা কি, মুখোপাধ্যায় বা মুখার্জি। তারাও কিন্তু শ্রীহর্ষ থেকে মুখোপাধ্যায় বা মুখার্জি উপাধিটি কিন্তু সেই সময় পেয়েছিল। তারপরে আরেকজন যিনি এসেছিলেন তিনি হলেন দক্ষ বা কশ্যপ গোত্র। এদের বংশধররাই কিন্তু পরবর্তীতে চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় উপাধি কিন্তু তারা কিন্তু পায়, চক্রবর্তী না, কিন্তু চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। এরপরে কিন্তু আরেকজন এসেছিলেন, তার সেই সময়কার তার টাইটেল ছিল কিন্তু বেদগর্ভ, যাদের গোত্র হলো হচ্ছে সাবর্ণ গোত্র। এবং যারা মূলত এখনকার সময়ে তারা উপাধি লাভ করে, তারা কিন্তু এখন হয়ে গেছে আমাদের আমাদের কিন্তু ভারতবর্ষের খুব নামী একজন ক্রিকেটারের টাইটেলও কিন্তু সন্নাম কিন্তু সেই নামেই আছে। সেটা হলেন গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলিকে আমরা অনেকেই চিনি। তো গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি। এবং লাস্ট যে আরেকজন ব্রাহ্মণ যিনি ছিলেন তিনি হলেন সেই সময়কার ছান্দর বা বাৎসব গোত্র। এর বংশধররা কিন্তু মূলত এখনকার সময় কিন্তু ঘোষাল বলে পরিচিত। তো এই পাঁচজন সেই সময় কিন্তু উত্তরপ্রদেশ থেকে কিন্তু বাংলায় কিন্তু এসছিলেন। এরা কিন্তু অরিজিনালি কিন্তু বাংলার কিন্তু লোক নয়। এবং পাঁচজন কুলীন কায়স্থ এসছিলেন। আমরা অনেকেই আমরা শুনে থাকি, আমরা যারা কুলীন কায়স্থ যারা, এখানে কিন্তু আমি কিন্তু আবারও কিন্তু বলছি, এখানে কিন্তু আমি কোনো জাতপাতের আমি কথা বলছি না, জাস্ট খালি ঐতিহাসিক কথা বলছি। কাউকে ছোটো বা বড় করার কিন্তু এখানে কিন্তু কথা নয়। আমরা সবাই সেম, আমিও সেটাই মনে করি। তো কিন্তু আমাদের মুখোমুখি যেটা আর কি বংশ পরম্পরায় যেটা চলে এসেছে, যে পাঁচজন কুলীন কায়স্থ কিন্তু খুব নাম আমরা জানি। তো টাইটেল আমরা জানি, তো সেই পাঁচজন কুলীন কায়স্থ কে কে, ঘোষ, বোস, গুহ এবং মিত্র।
এই পাঁচজন হলেন কুলীন কায়স্থ। এই পাঁচজন কুলীন কায়স্থ কিন্তু বাংলার লোক নয়, এরাও কিন্তু উত্তরপ্রদেশের লোক, যারা সেই সময় আমাদের যার নাম বললাম যে আদিসুরের নিমন্ত্রণে সেই সময় উত্তরপ্রদেশ থেকে কিন্তু বাংলায় এসেছিলেন। এবং এই সমস্ত কিছু কিন্তু কুলজি গ্রন্থে, মানে যেই গ্রন্থে হচ্ছে আমাদের এই ইয়েদের, আমাদের যারা কি বলবো এটাকে, কুলীন কায়স্থ যারা আছে, কায়স্থদের সম্পর্কে কিন্তু যেখানে লেখা রয়েছে সেই গ্রন্থে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লেখা আছে। আচ্ছা, তো এবার কার থেকে কোন কোন বংশ সৃষ্টি, সেই বংশটা, সেই কথাটা তোমাদেরকে আগে বলি। প্রথম হচ্ছে কিন্তু দশরণ গুহ। এই দশরণ গুহের থেকে কিন্তু আজকের গুহ বংশের সৃষ্টি। তারপরে রয়েছে কিন্তু বিরাট গুহ। অনেকের মতে এই বিরাট গুহই আজকের বসু বংশের সৃষ্টিকর্তা। এবং তারপরে রয়েছে হচ্ছে পুরুষোত্তম দত্ত। হ্যাঁ, এই দত্ত বংশের সৃষ্টিকর্তা, বা দত্ত বংশের মানে একদম প্রথম যদি কারোর নাম যদি জানা গিয়ে থাকে, তাহলে তারা কিন্তু হচ্ছেন এই যে যাদের নামগুলো আমি এখন বলছি। পুরুষোত্তম দত্ত হলেন দত্ত বংশের প্রথম নাম, যার নাম সম্পর্কে জানা যায়। এবং তারপরে হলেন মিত্র, মৈত্র না কিন্তু মিত্র। মিত্র যে যেখান থেকে শুরু, তার নাম হচ্ছেন শ্রীহরি মিত্র। এই শ্রীহরি মিত্রই কিন্তু মিত্র বংশের সৃষ্টিকর্তা। এবং আমাদের ঘোষ বংশের যে সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের মকরন্দ ঘোষ। তো সেই সময় কিন্তু এই মকরন্দ ঘোষ, মানে এই আমাদের যে শৌকালীন গোত্রে যে মকরন্দ ঘোষ, সেই সময় কিন্তু এসেছিলেন। এবং সেই সময় তারা আসার পরে সেন বংশের সময়, সেন বংশ যখন শুরু হয়, সূর্যবংশের পরে আসে সেন বংশ। সেন বংশের রাজা বল্লাল সেনের সময় কিন্তু এই পাঁচজন কায়স্থকে এবং এই পাঁচজন ব্রাহ্মণকেই কিন্তু উচ্চ একটা সামাজিক একটা মর্যাদা দেওয়া হয়। এবং এই যে কায়স্থ যাদেরকে বললাম আমি, এবং এই কায়স্থকে কুলীন যে মর্যাদাটা, সেই মর্যাদাটা দেওয়া হয় কোন সময়, এই বল্লাল সেনের আমলে। এবং তখন থেকেই কিন্তু শুরু হয় কুলীন কায়স্থ। তার আগে কিন্তু আমরা শুধু কায়স্থ ছিলাম, কিন্তু আমি যে প্রথমে যে শব্দটা ইউজ করলাম, পাঁচজন কুলীন কায়স্থ, তো এই বল্লাল সেনের সময় কিন্তু এই কায়স্থদেরকে কুলীন বা উচ্চ সামাজিক একটা মর্যাদা দেওয়া হয়। তো এটা গেল হচ্ছে ঘোষাই বংশ কীভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে এসছে সেটা সম্পর্কে। আচ্ছা, এবার আসি হচ্ছে রায়ের উপাধিটা নিয়ে। রায় কিন্তু আবারও বলছি, রায় বা রাই, এই দুটো কিন্তু কোনো কিন্তু পদবি নয়, এই দুটো কিন্তু উপাধি। এই দুটো উপাধি কোন সময় পাওয়া, এই দুটো উপাধি কিন্তু আমি তোমাদেরকে যদি একটু দেখাতে পারি, এই যে তোমাদেরকে আমি একটু দেখাই, এই যে কপিটা দেখতে পাচ্ছ, এই কপিটার আনুমানিক বয়স কত তোমরা বলতে পারবে? এই কপিটার আনুমানিক বয়স হচ্ছে মোটামুটি 103 বছর। এই যে আমার হাতে এখন যে কপিটা রয়েছে, এটা হচ্ছে আমার ঠাকুরদার মানে কী বলে ওটাকে, আমাদের জন্মের কুষ্টি আর কি। তো এই যে কুষ্টিটা, এই কুষ্টিটি কিন্তু 1923 সালে তৈরি হয়েছিল। এখন হচ্ছে 2026 সাল, মানে 123 বছর, 103 বছর। এটা তৈরি করেছিলেন কলকাতার একজন, কলকাতার, তার নামও এখানে লেখা রয়েছে, তার টাইটেলও, তার এখানে অ্যাড্রেসও রয়েছে। কলকাতার একজন জ্যোতির্বিদ তৈরি করেছিলেন, তার নাম ছিল যতীন্দ্রমোহন আচার্য। সাহিত্যশাস্ত্রী, বিদ্যারত্ন, জ্যোতিষশাস্ত্রী। তারপর তার সম্পর্কে লেখা আছে 167B বাগবাজার স্ট্রিট, কেয়ার অফ পি রায় অ্যান্ড কোম্পানি, কলকাতা 12। মানে সেই সময়কার অ্যাড্রেস আমি বলছি, তো কেউ যদি চিনে থাকো এই অ্যাড্রেসটা তাহলে অবশ্যই জানিও। তো এই অ্যাড্রেসে একজন জ্যোতির্বিদ ছিলেন, সে কিন্তু আমার ঠাকুরদার কুষ্টি সেই সময় বিচার করেছিল। তো 103 বছরের এই যে কপিটা আমি নিয়ে ঘুরছি এই মুহূর্তে। আচ্ছা, তো এটা তো গেল। তো এবার রায় উপাধিটা কখন আসছে, তার মানে 103 বছর আগেও রায় উপাধিটা ছিল আমাদের সাথে। তো রায় কিন্তু 103 বছর নয়, আরও অনেক পুরনো। মানে সেই সময়কার মোগলদের সময়, নবাবদের সময়কার ঘটনা এটা। সেই সময় কী ছিল, সেই সময়কার কথা বলছি আমি, সেই সময়কার কিছু রাজা, সেই সময়কার আমাদের জমিদার, কর্মচারী, বা কিছু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদেরকে কিছু রাজকীয় উপাধি দেওয়া হতো। তো এই যে রায় যে শব্দটা যেটা আছে, রায় কিন্তু শব্দটা মেনলি আসা সংস্কৃত শব্দ রাজন বা ফার্সি শব্দ রায়ের থেকে উৎপত্তি, যার অর্থ হলো শাসক বা শ্রেষ্ঠ ব্যক্তি। মানে সেই সময়কার যা ছিল, সেই সময়কার আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন, সেই সময়কার তাদের প্রচুর জমি জমা ছিল, তাদেরকে জমিদার বলা হতো। সেই সময় সেইখান থেকে তাদেরকে এই উপাধিটা কিন্তু দেওয়া হয়েছিল। এবং সেই সময় থেকে রায়, তো যেহেতু আমাদের ঘোষ পদবিটা ছিলই, রায়টা কিন্তু উপাধি ছিল। কিন্তু সেই সময়কার, এখনকার সময় যদি বলি যে
এখনকার সময়ের আমি যদি সঠিক শব্দ যদি ইউজ করি তাহলে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটাস মেনটেন করার জন্য কিন্তু সেই সময় ঘোষের সাথে রায় পদবিটা কিন্তু সেই সময় ব্যবহার করা হতো। অনেকে কিন্তু আমরা কিন্তু এই যে রায়চৌধুরীও কিন্তু ঠিক এরকমই কিন্তু একটি পদবি, যেটা কিন্তু পদবি এবং হচ্ছে আমাদের কী বলে ওটাকে উপাধি দুটো মিলিয়ে ঘোষরায় রায়চৌধুরী এরকম। তো সেই সময় থেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু চলে আসছে যে ঘোষের সাথে রায় পদবিটাকে ব্যবহার করে ঘোষ এবং রায়, তো এই দুটো কিন্তু তখন থেকেই কিন্তু আমরা ব্যবহার করে আসছি। তো যাই হোক, তো এবার আরেকটা যেটা বলি, সংক্ষেপে যদি তোমাকে যদি ভালো করে যদি বুঝাই আমি, যে তোমার স্কুলে যদি তোমাকে কেউ যদি ডাইরেক্ট যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এতটা ইতিহাস তুমি বলতে পারবে না, তো সংক্ষেপে তুমি যেটা বলবে সেটি হলো যে আমার টাইটেল হচ্ছে ঘোষ এবং আমাদের যে পূর্বপুরুষ মানে আমার ঠাকুরদার মানে অনেক বংশ পরম্পরায় অনেক পূর্বপুরুষদেরকে তারা সেই সময় জমিদার ছিলেন, তাদেরকে সেই সময়কার রাজারা কিন্তু এই রায় উপাধিটা তখন তাদেরকে দিয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা এই রায় পদবীটাকে আমরা নিজেদের গৌরব বা আত্মমর্যাদা সম্পন্ন একটা সামাজিক মর্যাদা সম্পন্ন একটা কী বলবো এটাকে শব্দ হিসাবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করি রায়, ঠিক আছে। তো সেই সময় যেহেতু সেই সময় আমরা একটা উপাধি পেয়েছিলাম, তো সেটা আমাদের কাছে কিন্তু এটা একটা সামাজিক একটা মর্যাদা, এটা তো সেটাকে মেনটেন করেই কিন্তু আমরা এখন কিন্তু এই ঘোষ সাথে রায় এবং একত্রে ঘোষ রায় আমরা উপাধি হিসাবে বা পদবী হিসাবে কিন্তু আমরা ব্যবহার করি। তো এটাই ছিল হচ্ছে ঘোষ রায়ের একটা ছোট্ট একটা স্টোরি, যেটা আমার মেয়ের সাথে আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো ঘোষ রায়ের সাথে সাথে শুধু ঘোষ সম্পর্কে আমি বললাম না, ঘোষের সাথে সাথে যে 5 জন কুলীন কায়স্থ এবং যে 5 জন ব্রাহ্মণের কথা বললাম তাদের স্টোরিটাও কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা জানতে না তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, এবং তাছাড়া এর সাথে যদি আরও অনেক কিছু বা কোনো কিছু বা ছোট্ট কিছু যদি তোমাদের যদি জানা থাকে তাহলে সেটাও কিন্তু আমার এই স্টোরিটার সাথে কিন্তু অ্যাড করে দিও। চলো, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ইন্টারেস্টিং কিছু নিয়ে।